আজকে আমরা এই ট্রান্সফরমার সম্বন্ধে জানব। দেখো, ট্রান্সফরমার দু রকমের হয়, একটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমারগুলো আমরা সচরাচর রাস্তার ধারে দেখতে পাই না। রাস্তার ধারে যে ট্রান্সফরমারগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সব স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারগুলোতে কি হয়, ওই 11,000-এর লাইনটা দেওয়া থাকে আর আউটপুট থেকে 400 ভোল্ট বা 230 ভোল্ট এই ভোল্টেজটা বেরিয়ে আসে। তার মানে কি স্টেপ ডাউন হলো। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টেপ আপ বা স্টেপ ডাউন, এটা কিন্তু ভোল্টেজের রেসপেক্টে নামটা হয়। অর্থাৎ ভোল্টেজকে ও যদি বাড়িয়ে দেয় তাহলে সেটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার, আর ভোল্টেজকে যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে এটার নাম হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এটা ভোল্টেজের রেসপেক্টে নামটা হয়। আচ্ছা, স্টেপ আপ ট্রান্সফরমার যেটা, সেটা কিরকম দেখো, স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে এইটাকে প্রাইমারি ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং অর্থাৎ এখানে ইনপুট দেওয়া হবে, কম ভোল্টেজ ইনপুট দেওয়া হবে। এখানে বুঝতে পারছো, এখানে তারের পাক সংখ্যা বেশি আছে, এখানে আউটপুট, এখানে এটাকে বলা হয় সেকেন্ডারি ওয়াইন্ডিং। এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারে কি হবে, প্রাইমারি ওয়াইন্ডিং এ পাক সংখ্যা কম, সেকেন্ডারি ওয়াইন্ডিং এ তারের পাক সংখ্যা বেশি থাকবে। অর্থাৎ এ কি হবে, কি ভোল্টেজ এখানে মনে করো যে 50 ভোল্ট দেওয়া হলো, উদাহরণস্বরূপ দেখো এখানে মনে করো 50 ভোল্ট দেওয়া হলো, এখানে 50 ভোল্টের থেকে বেশি পাবো, সেটা 220 হোক অথবা অন্য যে কোনো ভোল্টেজ হোক। এটা এমন হতে পারে যে 50 থেকে 11,000 ভোল্ট অব্দিও করা যেতে পারে। যেগুলো কালার টিভি আগের সিস্টেমের যেগুলো ছিল সেগুলোতে এরকম একটা ট্রান্সফরমার ব্যবহার করে সেখানে 24 ভোল্ট থেকে 11,000 ভোল্ট তৈরি করা হয়। সুতরাং ট্রান্সফরমার কিন্তু ভোল্টেজকে স্টেপ আপও করতে পারে, আবার ঠিক এটাকে যদি আমি উল্টো করে এখানে লাগাই তাহলে কিন্তু সেটাতে আবার স্টেপ ডাউন করবে। সেটা কিরকম দেখো, সেটা যদি আমি এরকম একটা ট্রান্সফরমার আঁকি, এর ইনপুটে দিতে হবে বেশি টার্ন আর আউটপুটে কম। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার আর এটা কিন্তু স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, আচ্ছা এবার এটার ক্ষেত্রে এইটা হলো ইনপুট, এটা হলো আউটপুট, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। ইনপুটকে সবসময় প্রাইমারি বলা হবে আর আউটপুটকে সবসময় সেকেন্ডারি বলা হবে। তাহলে এটার ক্ষেত্রে যদি এখানে ভোল্টেজ ইনপুট দেওয়া যায় 230 ভোল্ট, এখানে কিন্তু ভোল্টেজ কম পাবো, 6 ভোল্ট অথবা 12 ভোল্ট অথবা অন্য যে কোনো ভোল্ট, যেভাবে ডিজাইন করবে সেই রকম ভোল্টেজ পাওয়া যাবে। এটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার, এটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই ট্রান্সফরমার কিন্তু এসি তে কার্যকরী, এটা কিন্তু ডিসি তে কোনো কাজ করবে না। অর্থাৎ অল্টারনেটিং কারেন্টে এই ট্রান্সফরমার কাজ করে, ডাইরেক্ট কারেন্টে এই ট্রান্সফরমারের কোনো ফাংশন নেই, শর্ট সার্কিটের মতো কাজ করবে ডিসিতে। ডিসিতে এই সমস্ত জিনিস কানেক্ট করলে একটুখানি পরেই পুড়ে যাবে, কয়েলগুলো পুড়ে যাবে। সুতরাং এটা কিন্তু এসিতেই কার্যকরী, ডিসিতে এর কোনো ফাংশন নেই।
এটা ঠিক আছে, এইটুকুনি বুঝতে পেরেছ। এবার আসছি পরের স্টেপে। এবার এখানে একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছ। এই ট্রান্সফরমারটা এখন তোমরা আশা করি আইডিয়া করে বলতে পারবে যে এটা স্টেপ আপ ট্রান্সফরমার কি স্টেপ ডাউন ট্রান্সফরমার, একটু ভেবে বলো। আচ্ছা, এটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে কি করে বুঝলাম? দেখো, প্রাইমারিতে পাক সংখ্যা বেশি, সেকেন্ডারিতে পাক সংখ্যা কিন্তু কম। তার মানে এখানে বেশি ভোল্টেজ দিয়ে আমরা কিন্তু কম ভোল্টেজ পাবো। আচ্ছা, তাহলে ইনপুটে যে ভোল্টেজ, প্রাইমারিতে যে ইনপুট ভোল্টেজ, তাকে আমরা বলছি ভিপি, অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ। আউটপুটে যে ভোল্টেজ তাকে বলছি ভিএস, অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ। ক্লিয়ার হয়েছে? এই নামগুলো একটুখানি লিখে লিখে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ইনপুটে যে কারেন্ট অর্থাৎ প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আইপি, আউটপুটে যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আইএস। অর্থাৎ এখানে সবই দেখো এই সেকেন্ডারির জন্য, আর এখানে সবই প্রাইমারির জন্য। আচ্ছা, নাম্বার অফ টার্নস, ঠিক আছে, এটা হচ্ছে এনপি, এন, অর্থাৎ এখানে ধরো 200 পাক আছে, তাহলে 200, এখানে এনপি মানে আমরা মনে মনে 200 ভেবে নিতে পারি। এটা যে সবসময় 200ই হবে এমন আবার ভেবো না। আবার সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস এখানে 200 থেকে কম থাকবে, কারণ এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে 20টা থাকতে পারে, 50টা থাকতে পারে, ঠিক আছে। এইগুলো আমাদের ট্রান্সফরমার রিলেটেড সমস্ত নোট, এগুলো সিম্বল মনে রাখতে হবে। এখন দেখো, এর সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি, দেখো, ভিপি ইনটু আইপি ইজ ইকুয়াল টু ভিএস ইনটু আইএস হয়, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে দেখো, ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু, দেখো, আইএস বাই আইপি হয়, অর্থাৎ এটা ক্রসিং এ চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ট্রান্সফরমারের সূত্র। এর সাথে যদি আমি টার্নসের এটাকে জুড়ে দিই, তাহলে এটা হবে এনপি বাই এনএস। আচ্ছা, এটাকে বলা হয় টার্নস রেশিও। এটাকে বলা হয় টার্নস রেশিও, ঠিক আছে। আচ্ছা, টার্নস রেশিও এটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করতে পারি, এ। এবার আমাদের আরেকটা নতুন টার্ম জানতে হবে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিও অর্থাৎ এটাকে সম্পূর্ণ উল্টে লিখতে হবে, তার মানে এনএস বাই এনপি ইজ ইকুয়াল টু ভিএস বাই ভিপি ইজ ইকুয়াল টু, এইটা হবে আইপি বাই আইএস। এইটাকে এম দিয়ে চিহ্নিত করা হয়, এম। অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিও আর টার্নস রেশিও দুটো কিন্তু আলাদা জিনিস। এটা কিন্তু উল্টো, অর্থাৎ সেকেন্ডারি উপরে প্রাইমারি নিচে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও, আর প্রাইমারি উপরে সেকেন্ডারি নিচে সেটা হচ্ছে টার্নস রেশিও। দুটো ক্ষেত্রেই কারেন্টের জন্য কিন্তু উল্টো, ব্যাপারটা উল্টো।
আচ্ছা, এই দুটো ফর্মুলা এসছে কোথা থেকে? আসলে এই জায়গাটার থেকে এসছে, এইটার থেকে এসছে এটা, এবং এটাকে উল্টে দিয়ে আমরা পেয়েছি ট্রান্সফরমেশন রেশিও। এখন একটা জিনিস দেখো, আমি এটা মুছে দিচ্ছি। এই n যদি লেস দেন 1 হয়, এটা তোমাদের কিন্তু কোশ্চেনে আসে, n যদি লেস দেন 1 হয় তাহলে এটা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর n যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা হবে স্টেপ আপ ট্রান্সফরমার। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে তাহলে যদি ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে? n ইকুয়াল টু 1, এই ধরনের ট্রান্সফরমার সাধারণত বাইরে আমরা দেখতে পাই না, কিন্তু খুব সফট কাজে, খুব সফিস্টিকেটেড কাজে এটা কিন্তু লাগে। এটাকে আইসোলেশন ট্রান্সফরমার বলে, অর্থাৎ ইনপুটের সঙ্গে আউটপুটকে আইসোলেট করে দেওয়া হলো। এইগুলো ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার হয় অনেক সময়, এইগুলোর ক্ষেত্রে ইম্পিডেন্স ম্যাচিং বা এই ব্যাপারগুলো থাকে, সেইগুলো কিন্তু এই ট্রান্সফরমার কিন্তু পাওয়া যায়, একেবারে নেই তা নয়। তাহলে এই বিষয়গুলোকে খেয়াল রেখো। আর এইটা সম্বন্ধে আমি যেগুলো নোট দিলাম এগুলো খাতায় কিন্তু লিখে লিখে তোমরা বুঝতে চেষ্টা করবে, লিখে লিখে বুঝতে চেষ্টা করবে, শুধু দেখলে কিন্তু এটা মনে রাখতে পারবে না, ঠিক আছে? এবার আমরা দেখব যে লসেস ইন ট্রান্সফরমার। লসেস ইন ট্রান্সফরমার মানে কি? ধরো এটা একটা ট্রান্সফরমার, এখানে তুমি পাওয়ার ইনপুট দিচ্ছ 100 ওয়াট, এখানে আউটপুটে পাওয়ার পাচ্ছ 90 ওয়াট, অর্থাৎ 10 ওয়াট কোথায় গেল? 10 ওয়াট এই ট্রান্সফরমারের ভেতরে লস হয়ে গেল। কারণ কোনো মেশিনই কিছুটা লস না করে আউটপুট দিতে পারে না, কারণ মেশিন নিজেকে চালাতে গেলে একটা পাওয়ার লাগে, সেই লস। তাহলে এটাকে বলা হয় পাওয়ার লস, মানে লসেস ইন ট্রান্সফরমার। তাহলে এইটা ট্রান্সফরমারে দু রকমের হয়, একটা হচ্ছে কপার লস আর একটা হচ্ছে আয়রন লস। কপার লস আর আয়রন লস। কপার লস মানে হচ্ছে এখানে যে তার দিয়ে তৈরি, এখানে যে তার দিয়ে তৈরি, সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময় একটা আই স্কোয়ার আর লস হতে থাকে, যেটা জুলের সূত্র থেকে আমরা পাই, আই স্কোয়ার আর লস, যেটা এটা হচ্ছে কপার লস। এগুলো সব টেস্ট করার বিভিন্ন প্রসেস আছে, সেগুলো তোমাদের নেই, তোমাদের শুধু ট্রান্সফরমার সম্বন্ধে জেনারেল আইডিয়াটা দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি কপার লস, অর্থাৎ এর ভিতরে যে তামা দিয়ে যে তারটা থাকে সেই তারের মধ্যে যে লসটা থাকে সেটা হলো কপার লস। আর আয়রন লস কি? আয়রন লস হচ্ছে এই যে ফর্মাটা, যেটা এই ফর্মাটা একটা আয়রনের দিয়ে তৈরি হয়, এইটার মধ্যেও একটা লস হয়, এটা দেখবে যে গরম হয় একটু, তাহলে এটা হচ্ছে আয়রন লস। এই আয়রন লসটা আবার দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এডি কারেন্ট লস, একটা হচ্ছে হিস্টেরেসিস লস। দেখো এডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লস বলতে গেলে অনেক বড় ক্লাস লাগবে, এটা এক একটা করে এক একটা ক্লাস লাগবে, এত ডিটেল তোমাদের সিলেবাসেও নেই, বুঝতেও পারবে না। এডি কারেন্ট লস, এটাকে যদি কমাতে হয় তাহলে আমাদের কি করতে হয়? স্ট্যাম্পিং উইথ ইনসুলেশন। অর্থাৎ তোমরা দেখবে যে ট্রান্সফরমার গুলো খুললে, এগুলো ছোটখাটো ট্রান্সফরমার, তোমরা একটু খুলে দেখবে, এখানে দেখবে যে ট্রান্সফরমারটা এরকম যেন অনেকগুলো কাগজ এরকম আঠা দিয়ে 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 লাগিয়ে এরকম একটা মোটা জিনিস বানানো হয়েছে, একটাই কিন্তু ঢালাও মোটা পার্ট নয়, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এটাকে উপর থেকে দেখি তাহলে উপরের দিকটা দেখছি এরকম এরকম দেখতে পাবো, এরকম উপরটা এরকম দেখতে পাবো। অর্থাৎ এই টোটালটা একটা পিস আর একটা পিস আর একটা পিস, এগুলোকে সব এইভাবে জুড়ে এটাকে এরকম মোটা বানানো হয়েছে,
মোটাটা বানানো হয়েছে এবং প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কিন্তু ইনসুলেশন দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে স্ট্যাম্পিং, ঠিক আছে, স্ট্যাম্পিং উইথ ইনসুলেশন। আর হিস্টেরেসিস লস সেটা হচ্ছে এখানে আমি কি ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছি, আয়রনও তো বিভিন্ন রকমের আছে, তাহলে সেই কি ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছিস তার উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে বেটার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করে আমরা এই হিস্টেরেসিস লসকে কমাতে পারি, ঠিক আছে।